হাসিনাকে গ্রেফতারে ইন্টারপোলের রেড নোটিশে জারির উদ্যোগ। আন্তর্জাতিক পুলিশিং সংস্থা হিসাবে ইন্টারপোল যাতে তাকে গ্রেফতার করার ব্যবস্থা নেয় এবং অন্তত তার ব্যাপারে রেড অ্যালার্ট জারি করে। 4 পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা, র্যাব বিলুপ্তি চান পা হারানো লিমন। আমাকে যারা পঙ্গু করে দিচ্ছে, প্রথম চাওয়া আমার তাদের বিচার, সুষ্ঠু বিচার চাই। বিতর্কিতদের উপদেষ্টা হিসেবে নিয়োগে সরকারকে সতর্ক করলেন ফখরুল। জনগণের ভোটে নির্বাচিতরাই মূল সংস্কার করবে, মন্তব্য খসরুর। জলবায়ু সম্মেলনে বিশ্ব নেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ। বাংলাদেশের পাশে থাকবে তুরস্ক। 3-0 তত্ত্ব উপস্থাপন করবেন ডক্টর ইউনুস। অর্থনৈতিকভাবে কঠিন সময় পার করছে দেশ, মন্তব্য অর্থ উপদেষ্টার। সব প্রকল্প সিন্ডিকেট মুক্ত চায় সরকার, জানালেন রিজওয়ানা। এবং ফিফা প্রীতি ম্যাচে আজ মালদ্বীপের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। জয়ের বিকল্প ভাবছেন না তপু বর্মন, ভালো করার প্রত্যয় প্রতিপক্ষ অধিনায়কের। Rainbow Paints, the color of joy. স্বাগত নিউজ 24 রাত 12টার সংবাদে। আপনাদের সাথে আছি আমি সোহাগ বক্স। দেখছিলেন সংবাদ শিরোনাম। শব্দের আরেক নাম, একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডো। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকা থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডো, নিশ্চিন্তে 50 বছর। এবার বিস্তারিত। শেখ হাসিনাকে গ্রেফতারে ইন্টারপোলের রেড নোটিশে জারির উদ্যোগ নিতে পুলিশ মহাপরিদর্শককে চিঠি পাঠিয়েছেন চিফ প্রসিকিউটর। অন্যদিকে ছাত্র জনতার আন্দোলনে গণহত্যা, লাশ গুম ও আলামত নষ্টের অভিযোগে 4 পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন ট্রাইব্যুনাল। মঙ্গলবার প্রসিকিউশনের আবেদনের প্রেক্ষিতে এই আদেশ দেন ট্রাইব্যুনাল। তাছাড়া ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করে র্যাবের বিলুপ্তি চেয়েছেন পা হারানো লিমন। জুলাই আগস্টের গণহত্যার অভিযোগে শেখ হাসিনা সহ বিদেশি পলাতকদের ধরতে ইন্টারপোলের মাধ্যমে জারি হচ্ছে রেড নোটিশ। এ বিষয়ে পদক্ষেপ নিতে আইজিপিকে চিঠি পাঠিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর। তাকে আন্তর্জাতিক আইন অনুযায়ী ইন্টারপোলের যে ব্যবস্থা আছে, যে সিস্টেম আছে, সেই সিস্টেমের কাছে চিফ প্রসিকিউটরের অফিস থেকে আমরা রিকোয়েস্ট পাঠিয়েছি যে তিনি যেহেতু মানবতা বিরোধী অপরাধ সংগঠনের অভিযোগে অভিযুক্ত, তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা পেন্ডিং আছে, কিন্তু বাংলাদেশের জুরিসডিকশনের বাইরে তিনি চলে গেছেন। সেই কারণে আন্তর্জাতিক পুলিশিং সংস্থা হিসাবে ইন্টারপোল যাতে তাকে গ্রেপ্তার করার ব্যবস্থা নেয় এবং অন্তত তার ব্যাপারে রেড অ্যালার্ট জারি করে, সেই ব্যাপারে আমরা রিকোয়েস্ট পাঠিয়েছি। জুলাই আগস্ট আন্দোলনে সবচেয়ে নারকীয় হত্যাযজ্ঞ চলে রাজধানীর যাত্রাবাড়িতে। বিক্ষুব্ধ ছাত্র জনতা আগুন ধরিয়ে দেয় থানায়। ওই এলাকায় গণহত্যা, লাশ গুম, আলামত নষ্টের অভিযোগে মঙ্গলবার 4 পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করে প্রসিকিউশন। পরে তা মঞ্জুর করেন ট্রাইব্যুনাল। যাত্রাবাড়ি থানার তদানীন্তন ওসি তদন্ত জাকির হোসেন, সে এখন পলাতক আছে। এই জাকির হোসেনের বিরুদ্ধে সহ আরো 3 জন পুলিশ অফিসার যারা যাত্রাবাড়ির অ্যাট্রোসিটির সাথে, যাদের ব্যাপারে আমরা অকাট্য প্রমাণ পেয়েছি, এরকম 4 জন অফিসারের বিরুদ্ধে আমরা গ্রেপ্তারি পরোয়ানা চেয়েছিলাম। আদালত সেটা মঞ্জুর করেছেন। যারা অপরাধ করেছেন, নিষ্ঠুরতা গণহত্যার সাথে আছেন, তারা ছাড় পাবেন না। গণহত্যায় এনটিএমসির সাবেক মহাপরিচালক ও সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসানের সম্পৃক্ততার প্রাথমিক প্রমাণ পাওয়ার কথা জানান চিফ প্রসিকিউটর। সত্যতা যাচাইয়ে তাকে একদিনের জিজ্ঞাসাবাদের অনুমতিও দেন আদালত। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে আইন আছে, রুলস অফ প্রসিডিওর আছে, সেই অনুযায়ী তাকে আমরা একদিনের জন্য জিজ্ঞাসাবাদের বা ইন্টারোগেশনের জন্য অনুমতি চেয়েছি আদালতের। আদালত সেই অনুমতি দিয়েছেন। এদিকে 2011 সালের 23 মার্চ র্যাবের গুলিতে পা হারানো লিমন এবার অভিযোগ দিলেন এই ট্রাইব্যুনালে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, নিরাপত্তা উপদেষ্টা তারেক সিদ্দিক, র্যাবের সাবেক সহকারী মহাপরিচালক জিয়াউল হাসান সহ 9 জনের নাম উল্লেখ করে এই অভিযোগ দেন তিনি। এই 13টা বছরের মধ্যে অনেক রকমের চেষ্টা করছি, অনেক আকুতি বিনতি করেছিলাম একটা ন্যায় বিচারের জন্য। আপনারা জানেন যে কখনো ন্যায় বিচারটা পাইনি, বরঞ্চ আমাদের পরিবার অনেক রকমের হয়রানির শিকার হতে হয়েছিল। দীর্ঘ 13 বছরেও নির্মম এই ঘটনার সুষ্ঠু তদন্ত না হয় উদ্বেগ জানিয়ে সন্ত্রাসের সংগঠন হিসেবে র্যাব বিলুপ্তির দাবি জানান লিমন। হাসান ওয়ালি, নিউজ 24, ঢাকা। এই যে আমার ব্যাংক আরএফএল গ্যাস স্টোভ, এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।
304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। উপদেষ্টা পরিষদে নতুন কাউকে যুক্ত করার আগে আরও বিচার বিশ্লেষণ করে সতর্কতার সাথে সিদ্ধান্ত গ্রহণ করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সব ইস্যুকে রাজপথে না আনার পরামর্শ দিয়ে বিএনপি মহাসচিব বলেন, নির্বাচনী গণতন্ত্র পুনরুদ্ধারের একমাত্র পথ। আর বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, সংস্কারে জাতীয় ঐকমত্যের প্রয়োজন, যা সম্ভব নয় অনির্বাচিত সরকারের পক্ষে। আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। রোববার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে যুক্ত হন আরও ৩ নতুন সদস্য। এরপর থেকেই 2 জন উপদেষ্টা, বিশেষ করে মোস্তফা সরোয়ার ফারুকী আর শেখ বশিরউদ্দিনকে নিয়ে নানা মহলে বিতর্ক ওঠে। এমনকি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকেও ব্যাপক প্রতিবাদ জানানো হয়। 2 দিনের মাথায় বিএনপি মহাসচিব বললেন, উপদেষ্টা পরিষদে কাউকে যুক্ত করার আগে আরও সতর্ক হতে হবে অন্তর্বর্তী সরকারকে। বিতর্কিত কোনো ব্যক্তিকে অন্তর্বর্তীকালীন সরকারে নেওয়ার ব্যাপারে অবশ্যই যারা আমাদের দায়িত্বে রয়েছেন, বিশেষ করে ডক্টর ইউনূস, তাদের এগুলো ব্যাপারে তাদেরকে চিন্তা করতে হবে, যাতে করে নতুন করে বিতর্ক সৃষ্টি না হয়। মঙ্গলবার দুপুরে লালমনিরহাটের শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয় মাঠে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিত আওয়াল সহ বিএনপির স্থানীয় নেতারা এ সময় উপস্থিত ছিলেন। সেখানে সমসাময়িক রাজনৈতিক নানা ইস্যুতে কথা বলেন তিনি। প্রসঙ্গক্রমে আসে সংস্কার ও ভোট প্রসঙ্গ। অন্তর্বর্তীকালীন সরকার অতি দ্রুত তারা সংস্কার কাজগুলো শেষ করে তারা একটা সকলের কাছে গ্রহণযোগ্য একটা নির্বাচনের ব্যবস্থা করবেন। নির্বাচন হচ্ছে গেটওয়ে টু ডেমোক্রেসি। আমরা যেখানে যেতে চাই তার প্রধান ফটক হচ্ছে আপনার নির্বাচন। এদিকে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, সংস্কারের পাশাপাশি গুরুত্ব দিতে হবে নির্বাচনকে। অনির্বাচিত কোন সরকার নিজের চিন্তা ভাবনায়, নিজের ধারণায়, নিজের দর্শনে তারা কোনো সংস্কার সেভাবে করার কোনো সুযোগ নাই। শুধুমাত্র সেই কয়টি সংস্কার, যে সংস্কারের মাধ্যমে আমরা গণতান্ত্রিক অর্ডারে দ্রুত ফিরে যেতে পারি, এবং সেটি জাতীয় ঐক্যমতের পরিপ্রেক্ষিতে। বাকি সংস্কারের জন্য দাবি দেশের জনগণের কাছে যেতে হবে ভোটের মাধ্যমে। বলেন, দেশকে সঠিক পথে পরিচালিত করতে জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে হবে সবার আগে। যে বাংলাদেশের ভাবনা চেতনা। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্কিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। জলবায়ু সম্মেলনে বিশ্ব নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় বাংলাদেশের পাশে থাকার আশ্বাস দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। আজ সম্মেলনে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা, যেখানে নিজের 3-0 ধারণাকে পুনরায় উপস্থাপন করবেন ডক্টর ইউনূস। বাকুতেই সংবাদ সম্মেলনে এসব কথা জানান প্রেস সচিব শফিকুল আলম। বাকুতে জলবায়ু সম্মেলনের প্রথম দিনে অন্তত 20টি দেশের শীর্ষ নেতা এবং আন্তর্জাতিক সংস্থার প্রধানদের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এর মধ্যে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান এবং তুর্কি ফার্স্ট লেডির সঙ্গে দেখা করেন তিনি। এ সময় বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে তুরস্ক সফরের আমন্ত্রণ জানান এরদোয়ান। এছাড়া বসনিয়া ও হার্জেগোভিনা, ব্রাজিল, আলবেনিয়া, লিখটেনস্টাইন, মন্টেনেগ্রো এবং ঘানা সহ বিভিন্ন দেশের শীর্ষ নেতাদের সঙ্গে দেখা করেন তিনি। এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানিয়েছেন, বিশ্বকে দারিদ্র, দূষণ এবং বেকারত্ব মুক্ত করতে ডক্টর ইউনূসের নিজস্ব তত্ত্ব পুনরায় এ সম্মেলনে উপস্থাপন করবেন প্রধান উপদেষ্টা। আমরা যে ওয়েস্টটা তৈরি করি বা যেই পরিমাণ কার্বন ফুটপ্রিন্ট আমরা প্রতিনিয়ত তৈরি করছি, সেই জায়গাটা নতুন করে ভাবনার একটা চিন্তা করতে হবে। উনি অলরেডি আপনি জানেন, বিফোর হি টুক ওভার, ওনার একটা 3-0 উপরে উনি একটা বই লিখেছেন, এটা নিয়ে অনেক বলেছেন। আপনি জানেন 3-0 হচ্ছে যে জিরো ওয়েস্ট, মানে জিরো কার্বন ফুটপ্রিন্ট, জিরো নেট ওয়েলথ কনসেন্ট্রেশন এবং জিরো আনএমপ্লয়মেন্ট। উনি বলেছেন আমরা যদি রিনিউয়েবলে সুইচ করি, আমরা যদি নতুন একটা সাস্টেনেবল লাইফ স্টাইলে যাই এবং আমরা যদি সবাই এন্টারপ্রেনারশিপে জোর দেই, অবশ্যই আমরা নতুন একটা সিভিলাইজেশন করতে পারবো।
আজারবাইজানের রাজধানী বাকুতে প্রধান উপদেষ্টার সঙ্গে আরও দেখা করেন আল আজহার বিশ্ববিদ্যালয়ের গ্র্যান্ড ইমাম ডক্টর আহমেদ আল তাইয়েব। 1000 বছরের পুরনো এই বিশ্ববিদ্যালয়টিতে ডক্টর ইউনুসকে বক্তৃতা দেওয়ার আহ্বান জানান গ্র্যান্ড ইমাম। বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য এই বিশ্ববিদ্যালয়ে বিনা খরচে লেখাপড়া করার সুযোগের ঘোষণা আসবে বলেও জানান তিনি। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। জলবায়ু পরিবর্তন মোকাবেলায় শুধু ঋণের পরিমাণ না বাড়িয়ে অর্থ সহায়তা বাড়াতে হবে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী। আজারবাইজানের রাজধানী বাকুতে চলা COP29 জলবায়ু সম্মেলনে এক গোলটেবিল বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই কথা বলেন তিনি। শুধু লোন দিলে হবে না, কারণ লোনটা তো আমাদেরকে ফেরত দিতে হবে। তো আমরা যে ক্লাইমেট চেঞ্জ ফাইন্যান্স করতে গিয়ে এক্সট্রা লোন নিয়ে ফেলি, দ্যাটস নট এ গুড আউটকাম। তো দ্য কোয়ালিটি অফ ফান্ডিং নিডস টু বি বেটার। আরো বেশি গ্রান্ট হতে হবে, আরো বেশি ইকুইটি হতে হবে, শুধু লোন বা ডেট না, ঋণ না। এটা হলো একটা। আরেকটা কোয়ালিটি অফ ফাইন্যান্সের মধ্যে হলো ওরা অনেকে বলতে চায় যে প্রাইভেট সেক্টর ফান্ডিং আরো বেশি, কমার্শিয়াল ফান্ডিং আরো বেশি দেওয়া দরকার। এটাতে আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু প্রাইভেট সেক্টর ফান্ডিং শুড নট ক্রাউড আউট পাবলিক সেক্টর ফান্ডিং। পাবলিকটা লাগবে, কনসেশনাল লাগবে, গ্রান্ট লাগবে, এগুলো যেন সাবস্টিটিউট না হয়ে যায়, এটা যেন রিপ্লেস না হয়ে যায় উইথ কমার্শিয়াল ফান্ডিং। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। আর এটা নিউজিল্যান্ডের গরুর দুধ। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পাক। 5 আগস্টের পর থেকে এখনো বিভিন্ন রাজনৈতিক দল ঢালাওভাবে গায়েবী মামলা দায়ের করে আসছে, যা বর্তমান সরকারের জন্য বিব্রতকর বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল। মঙ্গলবার বিচার বিভাগ সংস্কার কমিশনের সাথে বৈঠক শেষে আইন উপদেষ্টা এই কথা বলেন। তিনি গণমাধ্যমকে জানান, উচ্চ আদালতের বিচারক নিয়োগের জন্য আইন হবে। সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়িত হলে বিচার বিভাগের উপর আস্থা বাড়বে জানিয়ে তিনি বলেন, উচ্চ আদালতের বিচারক নিয়োগে আইন করা হবে। বিচার বিভাগ সংস্কার কমিশন গঠনের পর মঙ্গলবার প্রথমবারের মতো কমিশনের সাথে বৈঠকে বসেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। ঢালাও মামলার একটা খুব মারাত্মক একটা প্রকোপ দেশে দেখা দিয়েছে। এটা আমাদেরকে অত্যন্ত বিব্রত করে। আমরা অনেক ধরনের আইনি সংস্কারের কথা ভাবছি, আইনি পদক্ষেপ নেওয়ার কথা ভাবছি, প্রত্যাশা যে ওনারা আমাদেরকে আইনগতভাবে কীভাবে জিনিসটা ট্যাকল করা যায় পরামর্শটা নিতে এসেছি। ওনারা আমাদের পরামর্শটা দিবেন, নিজেরা কাজ করে রিসার্চ করে জানাবেন। একটা ব্যাপারে আমরা নেক্সট যে উচ্চ আদালতে বিচারক নিয়োগ হবে সেটা আমরা একটা আইনের মাধ্যমে করতে চাচ্ছি। ওই আইনটাকে আরও বেশি যুগোপযোগী করার জন্য ওনাদের সহায়তা চেয়েছি, যাতে নেক্সট যে অ্যাপয়েন্টমেন্টটা হবে সেটা যাতে আমরা আইনের ভিত্তিতে করতে পারি। গুজব ছড়িয়ে বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করছে প্রতিবেশী দেশ, এমন অভিযোগ করেছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। মঙ্গলবার সচিবালয়ে টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাডকুর সঙ্গে বৈঠক শেষে এই কথা জানান তিনি। বলেন, সরকারকে নিয়ে অপপ্রচার এবং ষড়যন্ত্র চলছে। গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সাইবার সিকিউরিটি আইনের মতো অন্য আইনও পর্যালোচনা করা হবে বলেও জানান তিনি। বকেয়া বেতন ভাতা যথাসময়ে মিটিয়ে দিতে মালিকদের আহ্বান জানানো হয়েছে। সচিবালয়ে যাদের কার্ড বাতিল হয়েছে তাদের বিষয়ে কোনো ভুল হলে পুনর্মূল্যায়ন করা হবে বলেও জানান নাহিদ। বাংলাদেশকে নিয়ে অপপ্রচার চলছে, এই অভ্যুত্থান এবং এই সরকারকে নিয়ে নানা ধরনের ষড়যন্ত্র এবং অপপ্রচার চালানো হচ্ছে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে আন্তর্জাতিক মিডিয়াতে, এবং আমরা দেখেছি আমাদের পার্শ্ববর্তী দেশেরও বিভিন্ন মিডিয়াতে এ ধরনের অপপ্রচার চালানো হচ্ছে। সংবাদের সময় হলো একটা বিরতির, সাথেই থাকুন। Introducing ঝাঁঝালো ঝালের জ্বালাময়ী অথেন্টিক স্বাদে ডুডলস কোরিয়ান রামেন, কঠিন ঝাল। আবারও স্বাগত রাত 12টার সংবাদে। অর্থনৈতিকভাবে কঠিন সময় পার করছে দেশ মন্তব্য করে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেছেন, ভুল ত্রুটি আছে কিন্তু সেটিকে ম্যাগনিফাইং গ্লাস দিয়ে দেখা যাবে না।
মঙ্গলবার রাজধানীর মোহাম্মদপুরে সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন কার্যালয়ে ছাত্র আন্দোলনে শহীদ পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। আহতদের চিকিৎসা সহায়তা ও কর্মসংস্থানের ব্যবস্থা করার উপর জোর দেন তিনি। শহীদদের পরিবার ও আহতদের পরিবারের পাশে থাকবে সরকার বলেও এ সময় জানান তিনি। সরকারের পক্ষ থেকে আমরা আশ্বস্ত করছি যে যাদের চিকিৎসা হচ্ছে, পুরোপুরি হয় নাই, সে চিকিৎসা আমরা শেষ করতে পারবে। সাথে সাথে ভবিষ্যতে যে পরিবারের জন্য যারা আহত হয়েছে তাদের নিজস্ব কার্যক্রম এবং নিজস্ব যে আয় করার যে সংস্থা, সেগুলো আমরা করতে চেষ্টা করব। এক্সেলেন্স ইন কোয়ালিটি। সব ধরনের প্রকল্পকে রাজনীতি ও সিন্ডিকেট মুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার, আর এর জন্য পরিবর্তন আনা হচ্ছে বিধিমালায়, জানিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ। এদিকে উপদেষ্টা রিজওয়ানা হাসান বলেছেন, সময় বৃদ্ধির সঙ্গে দুর্নীতি জড়িত, তাই প্রকল্পের জন্য নির্ধারিত সময় কোনোভাবে বাড়ানো হবে না। আওয়ামী লীগ সরকারের শাসনামলে উন্নয়নের নামে প্রকল্প বাস্তবায়ন ছিল দুর্নীতির ওপেন সিক্রেট। রাজনৈতিক বিবেচনায় যেমন নেওয়া হয় প্রকল্প, তেমনি ব্যয় নির্ধারণও ছিল সিন্ডিকেটের দখলে। অভিযোগ উঠলেও এসব ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ছিল না শাস্তির ব্যবস্থা। সকালে সচিবালয় সরকারি ক্রয় সংক্রান্ত বিধিমালা বিষয়ে বৈঠক শেষে পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা ডক্টর ওয়াহিদউদ্দিন মাহমুদ সাংবাদিকদের জানান, সব ধরনের প্রকল্পকে রাজনৈতিক এবং সিন্ডিকেট মুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। এজন্য পরিবর্তন আনা হচ্ছে বিধিমালায়। প্রজেক্টগুলো দেখা যায় যে যেই খরচে অনুমোদন দেওয়া হয়েছে তারপর খরচ বাড়তে থাকে, এগুলো কমানো যায় কি করে এবং কি করে ঠিকাদারদের নিয়োগই হলো সরকারের ক্রয় নীতি। এটাকে আরেকটু যাতে নিয়ম সিদ্ধ করা যায়, যাতে এতে দুর্নীতি কমানো যায়। পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানান, প্রকল্পের স্বচ্ছতা ও জবাবদিহিতার জন্য এখন থেকে প্রকল্পের কাজের সাথে স্থানীয় প্রশাসন এবং জনগণকে যুক্ত করা হবে। প্রকল্পের জন্য নির্ধারিত সময় বাড়ানো হবে না জানিয়ে তিনি বলেন, সময় বাড়লে ব্যয় ও দুর্নীতি দুটোই বাড়ে। সময় বাড়লে ব্যয় বাড়বে, এটা খুব স্বাভাবিক, এটা অস্বাভাবিক কিছু না। একটা কারণ হচ্ছে সরকার প্রকল্প অনুমোদন দেয় কিন্তু সেই সময় টাকাটা দেয় না, টাকাটা গিয়ে অনেক পরে দেয়, ততক্ষণে আবার সবকিছুর দাম বেড়ে যায়। এটা একটা যৌক্তিক কারণ আছে। আরেকটা কারণ হচ্ছে যে টাকা বাড়লে তো সুবিধাও আছে অনেকের, সেটাও হয়, সেগুলা ভাঙবার জন্যই আজকে কাজটা করা। দুর্নীতিবাজ ঠিকাদারদের পাশাপাশি এদের সহযোগীদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার কথা উল্লেখ করেন উপদেষ্টারা। শানাজি ইয়াসমিন, নিউজ 24, ঢাকা। এভাবে সময় পাল্টে যায়, কিন্তু ডিপ্লোমা সে একই স্বাদে একই মানে যুগ যুগ ধরে রয়ে যায়। নিউজিল্যান্ডের এক্সেলেন্স ইন কোয়ালিটি। চট্টগ্রাম শহরকে ঢেলে সাজাতে বিএনপির থানা ওয়ার্ড নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেছেন চট্টগ্রাম সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। মঙ্গলবার বিকেলে মহানগর বিএনপি কার্যালয়ে নসিমন ভবনের সামনে নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় মেয়র শাহাদাত বলেন, বর্তমানে কোনো কাউন্সিলর না থাকায় দলীয় নেতাকর্মীদের সহায়তা নিয়েই উন্নয়ন কার্যক্রম চালাবেন তিনি। নগরীর 41টি ওয়ার্ডে চলবে এই কার্যক্রম। পাশাপাশি সবার সহযোগিতা চেয়েছেন মেয়র শাহাদাত। গাড়িটা আমার প্রেজেন্ট, আমার ফিউচার, আমার হ্যাপি লাইফ। আইডিএলসি আমার ফাইন্যান্সিয়াল পার্টনার বলেই কার লোন আমার কাছে লাইফ ইনভেস্টমেন্ট। রাজবাড়ীতে নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের কর্মী সন্দেহে তানভীর মিয়া নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাতে পৌরসভার বিনোদপুর সার্বজনীন মন্দিরের পাশে দুষ্কৃতিকারীরা তানভীর মিয়াকে ছুরিকাঘাত করে। পরে উদ্ধার করে তাকে রাজবাড়ী সদর হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর নেয়ার পথে মারা যায় সে। পূর্বশত্রুতার জের ধরে এই হত্যাকাণ্ড হতে পারে বলে ধারণা করছে পুলিশ। আমি এই চেয়ারে বসবো না। বাচ্চু ভাই, এই চেয়ারকে ভয় পেও না। ডেন্টিস্টের পরামর্শে নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সোল, যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয়। না থাকবে ব্যথা, না থাকবে ভয়।
মাদারীপুরের শিবচরে জমি জমা সংক্রান্ত বিরোধের জের এবং এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের উপর হাত বোমা নিক্ষেপে 3 জন আহত হয়েছেন। মঙ্গলবার বিকেলে উপজেলার সন্ন্যাসীর চর ইউনিয়নের মালেরহাট বাজারে এই ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থল পরিদর্শন করে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকায় আধিপত্য বিস্তার এবং জমি জমা নিয়ে বিরোধের জের ধরে গত রোববার সকালে সন্ন্যাসীর চর ইউনিয়নের মালেরকান্দি এলাকার মতিউর মালকে কুপিয়ে আহত করেন প্রতিপক্ষ আনোয়ার মাল ও তার লোকজন। এর জেরে এই ঘটনা ঘটেছে। বুধবার ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে মুক্তি পাচ্ছে নতুন সিরিজ মেসমেট। এতে মনোবিজ্ঞানের চরিত্রে অভিনয় করেছেন আফজাল হোসেন। মুক্তির আগে মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে এই সিরিজটির বিশেষ প্রদর্শনী, যেখানে শিল্পী নির্মাতা কলাকুশলীদের পাশাপাশি উপস্থিত ছিলেন শোবিজের অনেকেই। পলাশপুর কায়স্থর মেসমেট উপন্যাস অবলম্বনে একই নামে সিরিজটি বানিয়েছেন জন মিল্টন। এতে গোয়েন্দা কর্মকর্তা চরিত্রে অভিনয় করেছেন মুস্তাফিজ নুরি ইমরান। আরও আছেন আব্দুল্লাল সেন্টু, জয়রাজ ও মাসুম বাসার। মনস্তাত্ত্বিক গল্পে তৈরি সিরিজ মেসমেট স্পেশাল স্ক্রিনিংয়ে প্রশংসা কুড়িয়েছে বেশ। দর্শক, এবার জানাবো ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি অর্থ বাণিজ্য সংবাদ। বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের রিসিভার নিয়োগের সিদ্ধান্ত স্থগিত করেছেন আপিল বিভাগ। তবে বেক্সিমকো গ্রুপের অন্যান্য প্রতিষ্ঠানে রিসিভার নিয়োগের আদেশ বহাল থাকবে। মঙ্গলবার আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন 3 বিচারপতির বেঞ্চ এই আদেশ দেন। সেই সাথে বিচারপতি ফারা মাহবুবের হাইকোর্ট বেঞ্চকে আগামী 2 সপ্তাহের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন সর্বোচ্চ আদালত। সোমবার শুনানিতে বেক্সিমকো ফার্মার আইনজীবী এই প্রতিষ্ঠানের ওষুধ উৎপাদনের গুরুত্ব এবং কর্মীদের বিষয় তুলে ধরে রিসিভার নিয়োগের সিদ্ধান্ত স্থগিত চেয়েছিলেন। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। হোয়াইট হাউসে প্রবেশের আগে নিজের মন্ত্রিসভাকে ঢেলে সাজাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। চিফ অব স্টাফ পদে সুসি ওয়াইলসের পর এবার জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত পদে এলিস স্টেফানিককে নিয়োগ দিয়েছেন তিনি। মাইক ওয়ালসকে নতুন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং মার্কিন সিনেটর মার্কো রুবিওকে পরবর্তী পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হচ্ছে বলে জানিয়েছে রয়টার্স। নির্বাচনে জয়ের পর এরই মধ্যে নিজ মন্ত্রিসভার সদস্যসহ প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের বাছাই শুরু করেছেন ডোনাল্ড ট্রাম্প। পরবর্তী প্রশাসনে জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে ইসরায়েল ঘেঁষা কংগ্রেস সদস্য এলিস স্টেফানিককে মনোনয়ন দিয়েছেন তিনি। এরই মধ্যে নতুন মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে উঠে এসেছে রিপাবলিকান প্রতিনিধি ফ্লোরিডার আইন প্রণেতা মাইক ওয়াল্টার্সের নাম। যুক্তরাষ্ট্রের সীমান্ত সামলানোর ভার পাচ্ছেন টম হোমান, যিনি অভিবাসী বিরোধী কর্মকর্তা হিসেবে পরিচিত। এদিকে প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটদের হারের পর সোমবার আর্লিংটনে এক অনুষ্ঠানে প্রথম একসাথে উপস্থিত হন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। বুধবার ট্রাম্পের সাথে বৈঠক করবেন বাইডেন। অন্যদিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে ডোনাল্ড ট্রাম্পের ফোনালাপের একটি খবর ওয়াশিংটন পোস্ট প্রকাশ করার পর তা পুরোপুরি মিথ্যা বলে উড়িয়ে দিয়েছে রাশিয়া। এখনও তাদের যোগাযোগের কোনো পরিকল্পনা হয়নি বলে দাবি করেছে ক্রেমলিন। নিবির আমিন, নিউজ 24। দর্শক, এবার জানাবো খেলার সংবাদ। ফিফা প্রীতি ম্যাচে আজ বাংলাদেশের মুখোমুখি হবে মালদ্বীপ। এই ম্যাচে জয়ের বিকল্প ভাবছেন না অধিনায়ক তপু বর্মন। আর অন্যদিকে নিয়মিত লিগ খেলতে না পারলেও বাংলাদেশের বিপক্ষে জয়ের ব্যাপারে আশাবাদী দ্বীপ দেশটির অধিনায়ক সামু আলী। বসুন্ধরা কিংস এরাই এই 2 দলের লড়াই শুরু হবে সন্ধ্যা 6টায়। অনুশীলনে কিছুক্ষণের জন্য শৈশবে ফিরে যান তপু, রাকিব, মুরসালিনরা, যেটা দূর থেকে পর্যবেক্ষণ করছিলেন কোচ হেভিয়ার ক্যাভরেরা। হয়তো ফুটবলারদের চাঙ্গা রাখতেই এমন ভিন্ন কৌশল। ঘরের মাঠে মালদ্বীপের বিপক্ষে জয়ের বিকল্প দেখছেন না অধিনায়ক তপু বর্মন। সফরকারীদের ভুলের সুযোগ কাজে লাগাতে চায় বাংলাদেশ। আমরা
খুব ভালোভাবে জানি আমাদের কি করতে হবে কালকে, এবং আমাদের যে গেম প্ল্যান আছে সেটা যদি আমরা মাঠে অ্যাপ্লাই করতে পারি অবভিয়াসলি আমরা কালকে জিতবো। মালদ্বীপকে কৌশলগত দিক দিয়ে এগিয়ে রাখছেন হেভিয়ার ক্যাভরেরা, তবে তা ভেঙে ম্যাচ জিততে চান লাল সবুজেরা। মালদ্বীপের বিপক্ষে জয়ের জন্য মুখে আছে ছেলেরা। আমরা দুটি প্রস্তুতি ম্যাচ খেলেছি যা আমাদের বাড়তি আত্মবিশ্বাস যোগাবে। দ্বীপ দেশটিতে নিয়মিত আয়োজন করা হয় না ফুটবল লিগ, তারপরও ফিফা প্রীতি ম্যাচে ভালো করার প্রত্যয় অধিনায়ক সামু আলীর কণ্ঠে। জয় নিয়ে দেশে ফিরতে চান তারা। আমরা নিয়মিত লিগ খেলতে না পারলেও বাংলাদেশের বিপক্ষে জয়ের ব্যাপারে আশাবাদী। এই ম্যাচ সামনে রেখে আমাদের প্রস্তুতি ভালো হয়েছে। মালদ্বীপের সাথে অতীত পরিসংখ্যানে এগিয়ে বাংলাদেশ, যদিও লাল সবুজদের আত্মবিশ্বাসের বড় জায়গা। শেষ 5 ম্যাচে দ্বীপ দেশটির বিপক্ষে 1 ম্যাচ হেরেছে হেভিয়ার ক্যাভরেরার দল। ইমরান হোসেন, নিউজ 24, ঢাকা। দর্শক, আর এই ছিল নিউজ 24 রাত 12টার সংবাদে। এছাড়া আরও সংবাদ ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন news24bd.tv। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।